হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা। তিনটি ঘটনাই একদম ভিন্ন স্বাদের। তার মধ্যে দ্বিতীয় যে ঘটনাটা আছে না, সেটা শুনলে তোমরা মনে করবে এত ইউনিক ঘটনা হয়তো তোমরা আগে শোনোনি। আজকের এই ঘটনাগুলো তোমাদের দারুণ লাগতে চলেছে। আশা করছি তোমরা কানে হেডফোনটা গুঁজে নিয়েছো আর সিট বেল্ট বেঁধে নিয়েছো। যারা বাঁধনি তারা তাড়াতাড়ি বেঁধে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। হ্যালো ভাই, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো। আজকে তোমার সাথে আমাদের ফ্যামিলির টুকরো টুকরো কটা ঘটনা শেয়ার করব। যে ঘটনাটা আমার জন্যই শুরু হয়েছিল, কিন্তু এই ঘটনার মাসুল আজ পর্যন্ত আমাদের গুনতে হচ্ছে। ঘটনাটা আজ থেকে মোটামুটি বছর 25 আগের। তখন আমার বয়স ওই 4 থেকে 5। আমার ছোটোবেলা থেকে একটা স্বভাব ছিল, আমি রাস্তাঘাটে কোনো চকচকে বা সুন্দর জিনিস দেখতে পেলে সেটা আমি বাড়ি নিয়ে চলে আসতাম, আর সেটা নিয়ে দিন দুয়েক খেলতাম। তারপরে আমার বাড়ির একটা এক্সট্রা বাক্স ছিল, সেই বাক্সে জমিয়ে রাখতাম। তবে অনেকেই বলতে পারে যে আমি চুরি করতাম, কিন্তু জিনিসটা চুরি নয়। রাস্তাঘাট দিয়ে খেলা করার সময় ধরো একটা ভাঙা টিনের কৌটো পেলাম, সেটা কেউ ফেলে দিয়েছে, রাস্তার মধ্যে পড়ে রয়েছে, সেটা আমি তুলে নিয়ে বাড়ি চলে আসতাম। আমি কখনো কারোর বাড়ি থেকে কিছু চুরি করতাম না, আর রাস্তা থেকে কিছু কুড়িয়ে আনাকে চুরি বলে না। আমার মা আমাকে এই জন্য কাগজ কুড়ানি মাসিও বলতো। এখন যেসব কথা শুনলে বা ভাবলে প্রচণ্ড পরিমাণ হাসি পায়। আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট খেলার মাঠ ছিল, তার পাশে ছিল একটা ছোট্ট ডাস্টবিন বলা চলে। না, ওখানে কোনো পচা জিনিস ফেলা হতো না, ওখানে মানুষের ভাঙাচোরা জিনিসপত্র ফেলে দেওয়া হতো। আমি একদিন সন্ধ্যাবেলা খেলে বাড়ি ফিরছি। হঠাৎ করে আমি দেখতে পাই যে ওই পাশে একটা পায়েল বা নূপুর পড়ে রয়েছে। ওটা এতটাই সুন্দর আর চকচকে যে আমি এক নিমিষে সেটাকে তুলে নিই। ওটাতে নীল রঙের বড় বড় পাথর বসানো, আর নিচে অজস্র ছোট ছোট ঝুমঝুমি লাগানো। নূপুরটা দেখে মনে হচ্ছিল অনেকটাই দামি, কিন্তু তখন আমার অত দাম নিয়ে খেয়াল ছিল না। জিনিসটা দেখতে সুন্দর আর চকচকে, পাথর বসানো। আমার এক বান্ধবী সেটাকে দেখেছিল আর বলছিল, এই আমাকেও দেন, আমিও নেব। আমি সেদিন আমার বান্ধবীর সাথে প্রচণ্ড ঝগড়া করেছিলাম, এবং এক পর্যায়ে আমি ওকে একটা ঘুষি মেরে ওটা নিয়ে চলে এসেছিলাম। যেটা আমি পেয়েছি আমি তোকে কেন দেব? আমার মতো একটা শান্ত মিষ্টি স্বভাবের মেয়ে একটা অন্য মানুষকে মারবে, এটা কেউ ভাবতেই পারেনি। এমনকি আমার সেই বান্ধবীও কোনোদিনও ভাবতে পারেনি যে আমি ওকে মারব। যথারীতি আমি বাড়ি চলে আসি। বাড়িতে এসে আমি নূপুরটাকে রেখে সোজা বাথরুমে চলে যাই হাত মুখ ধুতে। এমন সময় আমার মা ঘর থেকে চিৎকার করে আমাকে ডাকে, মিমি, এই মিমি, তুই কোথা থেকে এটা নিয়ে এসেছিস রে? সত্যি করে বল। আমি মাকে সব কথা খুলে বলাতে আমার কান ধরে মা আমাকে বলে, বল, সত্যি কথা বল। আমি মাকে অনেকবার করে বলি যে আমি এটা ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছি, কিন্তু মা প্রচণ্ড রাগারাগি করে আর বলে, এত দামি জিনিস কেউ যদি ভুল করে ফেলে রেখে চলে যায়, সে যদি পরে এসে এটাকে খোঁজে, আর তুই এত দামি জিনিসটাকে নিয়ে চলে এলি, যা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে গিয়ে আবার রেখে আয়। এই বলে মা আমাকে নূপুরটা হাতে দিয়ে ঘর থেকে বের করে দেয়। আমি জায়গা মতো আবার নূপুরটা রেখে আসি। এরপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা আমাদের বাড়ির সামনে সেটা পড়েছিল। মা আমাকে মারতে মারতে ঘুম থেকে তোলে আর আবার আমার কান ধরে নিয়ে যায় ওই নূপুরটার সামনে। আমাকে বলে, শয়তান মেয়ে, তোকে আমি বললাম ফেলে দিতে, তুই ঘরের মধ্যেই রেখে দিয়েছিস, ফেলে দিয়ে আসিসনি। এত বাজে হয়ে যাচ্ছিস কবে থেকে তুই? মা প্রচণ্ড পরিমাণে মারে আমাকে। শেষে আমি কাঁদতে কাঁদতে মাকে বলি, আমি সত্যি ওখানে ফেলে রেখে চলে এসেছিলাম, আমি জানি না আবার কোথা থেকে এলো এটা। মা আমাকে সাথে করে নিয়ে গিয়ে নূপুরটা ওখানেই ফেলে রেখে আসে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা যখন বাইরে বাসন মাজতে যাচ্ছে, তখন দেখছে একই জায়গায় একইভাবে নূপুরটা পড়ে। মা এবার আর আমাকে দোষ দিতে পারেনি, কারণ মা আমাকে ঘর থেকে বের হতেই দেয়নি। মা নূপুরটাকে নিয়ে
ঘরের এক কোণে রেখে দেয়। আমাদের বাড়িতে আস্তে আস্তে শুরু হয় খুব বাজে বাজে ঘটনা। প্রায় সময় বাড়িতে অশান্তি লেগেই থাকতো। আমার মা আমাকে মারতো, বাবা মায়ের মধ্যে প্রচণ্ড অশান্তি, আমার ছোট ভাইয়ের খুব শরীর খারাপ হতো। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। একদিন আমার প্রায় মড়ো অবস্থা। আমি আমার ভাইয়ের পর আমার মা তৃতীয়বারের মতন গর্ভবতী হন। তখন আমার বাবা, আমি, ভাই সবাই খুবই খুশি ছিলাম যে আমারও আমাদের ভাই বা বোন আসতে চলেছে। কিন্তু আমার মা প্রচণ্ড দুর্বল হয়ে যেতে লাগলো। এই জন্য আমার দিদা এসেছিল বেশ কিছুদিন আমাদের বাড়িতে। ওই অবস্থায় মা বিছানা ছেড়ে উঠতে পারছিল না, আর এর সাথে খাওয়া দাওয়া করতে পারছিল না। দিনের পর দিন এই পরিস্থিতি চলার পর একসময় মায়ের 7 মাসের অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় মায়ের মিসক্যারেজ হয়ে যায়। আমি প্রচণ্ড কষ্ট পাই। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল আমার মা। সেটা আর বলার মতো কিছুই নেই। বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করে বার করা হয়েছিল। বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হয়েছিল সেই সময় বাচ্চাটির গায়ের রং ছিল সম্পূর্ণ কালো বর্ণের। বাচ্চাটির গায়ের রং কালো হলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু বাচ্চাটি সম্পূর্ণ কালো বর্ণিত ছিল। ঠিক যেন মনে হচ্ছিল যে কেউ তার গায়ে আলকাতরা ঢেলে দিয়েছে, এতটাই কালো। আর বাচ্চাটা ছিল মৃত। যথারীতি বাচ্চাটিকে কবর দিয়ে দেওয়া হয়। মা আরও প্রচণ্ড ভেঙে পড়ে। আমারও ইদানিং বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আমি নিজেই বের হতাম না। আমি মায়ের আশেপাশে সব সময় থাকতাম। আমার দিদাও আমাদের বাড়িতেই থেকে গিয়েছিল। দিদা যেদিন আমাদের বাড়ি থেকে চলে যাবে সেদিন হলো আর এক ঘটনা। দিদা ঘরের বাইরে জামা কাপড় নিয়ে বেরিয়েছে। এমন সময় একটা কালো লোমশ বিড়াল দিদার গায়ের পর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যে সামলাতে না পেরে উল্টো দিকে পড়ল, এবং সাথে সাথে তার মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড হয়ে গেল। তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হলো। দিদা আর বেরোতে পারল না বাড়ি থেকে। এভাবেই দিন যেতে লাগলো। 1 বছর যাওয়ার পর আমাদের বাড়িতে কোনো মাছ মাংস আনা যেত না। মাছ মাংস আনলেই সেগুলো পচে যেত। আমাদের কারোরই শরীর ঠিক থাকতো না। মায়ের মাথার চুল উঠে উঠে মা পুরো অর্ধেক টাকলা হয়ে গিয়েছিল। এদিকে আমার মায়ের হাঁটু ছাপানো লম্বা লম্বা কালো চুল ছিল মাত্র 1 বছরই আগে। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। আমার ভাই হঠাৎ করে একদিন সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটায়। আমার ভাই আমার তুলনায় অনেক শান্ত। সে কোনো দুষ্টুমি কোনোদিনই করতো না। কিন্তু এত শান্ত একটা ছেলে কিভাবে পড়ে গেল, এটার উত্তর আমরা আজ পর্যন্ত পাই না। ভাইয়ের এসব কথা মনেও নেই। শুধু এতটুকু বলেছিল যে কালো কালো হাত এসে ভাইয়ের বুকের ওপর ধাক্কা মেরেছিল। আমাদের বাড়িতে আগে চাষ হতো। চাষবাসের জমি, ধান সব শেষ হয়ে গিয়েছিল। প্রায় দুর্ভিক্ষের মতো অবস্থা হয়েছিল আমাদের বাড়িতে। একদিন একটা লোক আমাদের বাড়ির সামনে এসে বলেছিল, মা 2টো ভিক্ষা দিবি? দাদা, সেই সময় আমাদের বাড়িতে 1 মুঠো চালও ছিল না। আমার মা ওনার সামনে 2 হাত জড়ো করে গিয়ে বলে, বাবা, আমার কাছে কিচ্ছু নেই আপনাকে দেওয়ার মতো, আপনি দয়া করে রুষ্ট হবেন না বাবা। ওই লোকটা আমার মার সামনে এসে বলে, তোর বাড়িতে থাকবে কি করে রে মা? তোর বাড়িতে তো কাল আছে, ওই তো তোর জীবন নষ্ট করে দিচ্ছে। আমার মা প্রচণ্ডভাবে অবাক হয়ে যায়। বলে, কাল বলতে বাবা, কি বলতে চাইছেন আপনি? তখন উনি বললেন, তোর ঘরে নিয়ে চল আমাকে। উনি ঘরে গিয়ে ওই নুপুরটা খুঁজে পেলেন আর বললেন, এই যে এটাই যত নষ্টের গোড়া, এই জন্যই তোদের জীবনে এত অশান্তি, এটা নষ্ট করা সম্ভব না। তখন মা বলল, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উনি বললেন, আছে তো, একটা যজ্ঞ করতে হবে। উনি যা যা বললেন সেই অনুযায়ী একটা যজ্ঞের আয়োজন হলো। সেই সময় অনেক বাধা বিপত্তি হচ্ছিল। যজ্ঞের আগুন বারবার নিভে যাচ্ছিল। আমার ছোট ভাইটা কেমন যেন করছিল আর থেকে থেকে বমি করছিল। আরও কিছুক্ষণ এরকমভাবেই চলছিল। যতবার আহুতি দেওয়া হচ্ছে ততবারই মনে হচ্ছে বাইরে তুমুল ঝড় হচ্ছে, কিন্তু আসলেও বাইরে কোনো ঝড় ছিল না। আমরা যজ্ঞের শেষে যখন বাইরে এসে দেখি তখন দেখি সব কিছুই নর্মাল। শেষে আহুতি দেওয়া হলো। সেই নুপুরটিকে যখন আহুতি দেওয়া হলো মনে হলো বাইরে অনেক মেয়েদের চিৎকার করে কান্নার শব্দ হচ্ছে। এরপর যজ্ঞের আগুন অনেকটা উঁচুতে হওয়ার পর
আস্তে আস্তে শিথিল হয়ে গেল। তখন সবার বিপদ কেটে গেছে। উনি বললেন, যা, তোরা এবার স্বাধীন। সেদিন রাতেই আমি স্বপ্নে দেখি যে একটা কালো কুচকুচে বর্ণের মহিলা আমাকে এসে বলছে, তোর যখন সন্তান হবে তোর সন্তানও কালো কুচকুচে হবে, আর সে 5 বছরের বেশি বাঁচবে না। সত্যি দাদা, পরবর্তীকালে যখন আমার বিয়ে হলো তখন আমার 2টো ছেলে জন্মেছিল। তারা দুজনেই মিশমিশে কালো ছিল, আর তারা 5 বছর হওয়ার আগেই মারা গেছে। বর্তমানে আমি নিঃসন্তান নই। আমি সন্তান অ্যাডপ্ট করেছি, ভালো আছি, কিন্তু এখনও ছোটবেলার ওই করা ভুলটার জন্য নিজেকে দোষী মনে করি। ধন্যবাদ দাদা, আমার ঘটনাটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে পড়ার জন্য। তোমার যদি ভালো লাগে তবে ভৌতিক কথা চ্যানেলে আমার বাকি শ্রোতা বন্ধুদের কাছে উপস্থাপনা করো। ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। সত্যি ঘটনাটা শুনে আমার কেমন যেন একটা ফিল হলো। একটা জিনিস কুড়িয়ে আনার জন্য মানুষ মানে কত বড় ক্ষতি হয়ে গেল ভাবতে পারছো? 3-3টে সন্তান, জাস্ট মানে ভাবা যায় না এরকম ঘটনা। মানে জাস্ট স্পিচলেস আমার, কি আর বলবো। যাই হোক, আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও। যারা ঘটনা পাঠাতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিত, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি নর্থ 24 পরগনার দক্ষিণেশ্বর থেকে বলছি। আমি অরূপ। আজ আমি অনেকদিন পর একটা সত্যি ভৌতিক ঘটনা বলবো, কিন্তু ঘটনাটা আমার সাথে ঘটেনি, আমার এক ফ্রেন্ডের সাথে ঘটেছে। তাও আবার 3 ডিসেম্বর 2023-এ। আমি ঘটনাটা আমার ফ্রেন্ডের ভাষাতেই বলছি। আমার ফ্রেন্ড বাবাই ও তার আরও 3 জন বন্ধুকে নিয়ে ঘটনাটা। 4 জনের নাম বাবাই, বিজয়, সুজিত আর রন। ওরা একসাথে ক্যাটারিং করত। তো ওরা প্ল্যান করে যে 3 ডিসেম্বর সানডেতে ক্যাটারিংয়ের নাম করে একটু লেট নাইট ড্রিঙ্ক করবে। তেমনই ওরা রাত 12টা নাগাদ একটা ইনকমপ্লিট কনস্ট্রাকশন ফ্ল্যাটের টপ ফ্লোরে বসে ড্রিঙ্ক করা শুরু করে। ড্রিঙ্কের সাথে তরকারুটি, আর বিজয় বাড়িতে চিকেন রান্না ছিল সেটাও নিয়ে আসে। ওরা ড্রিঙ্ক করা কমপ্লিট করে রাত 12:45-এর পর ওই ফ্ল্যাটের ছাদে 3 জন এক সাইডে আর বাবাই আলাদা এক সাইডে টয়লেট করতে যায়। বাবাই টয়লেট করা কমপ্লিট করে ডান দিকে ঘুরে দেখে কোনো একটা কালো ছায়া ওর পাশে মাথা নিচু করে বসে আছে। আর সেই ছায়াটা বাবাইয়ের দিকে হাত বাড়িয়ে ধরতে যাবে, তখনই বাবাই জোরে চিল্লিয়ে পড়ে যায়। আর তখন ওর আরও 3 জন ফ্রেন্ড ওর দিকে ঘুরে দেখে কালো মতন একটা ছায়া ফ্ল্যাটের ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। বাবাই ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। আর ওর ফ্রেন্ডরা সঙ্গে সঙ্গে ওর মুখে জল দেয় আর ঠাকুরের নাম নিতে নিতে ওকে ধরে সবাই ফ্ল্যাট থেকে নিচে নামে। বাট 2nd ফ্লোরে এসে বাবাই খুব কান্না শুরু করে। ওর বন্ধুরা ডিসিশন নেয় যে ওকে আগে মা মুক্তকেশী মন্দিরে নিয়ে গিয়ে পুরোহিত দিয়ে ঝাড়াবে। তো ওদের কাছে একটা স্কুটি আর একটা বাইক ছিল। দুজন করে বাইক আর স্কুটিতে বসে যাচ্ছিল মন্দিরের দিকে। কিছুটা গিয়ে বাবাই আর বিজয় স্কুটি নিয়ে পড়ে যায়। ওরা আবার উঠে মন্দিরের দিকে যায়। মন্দির আর মাত্র 2 মিনিটের দূরত্বে। আবার একবার স্কুটি নিয়ে পড়ে যায়। এবার উঠে ওরা যখন মন্দিরে পৌঁছায় তখন রাত 1:10। মন্দির বন্ধ, কেউ নেই তখন ওরা কিছু বুঝতে না পেরে সুজিতের বাড়িতে ওরা 4 জন যায়। আর গিয়ে সুজিত নিজের বাবাকে সব বলাতে সুজিতের বাবা সবাইকে যার যার বাড়িতে দিয়ে আসে। তার পরের দিন সকালে বাবাই ও তার ফ্রেন্ডরা কামারহাটি মসজিদে যায় ঝাড়াতে। ও একটা কথা বলতে ভুলে গেছি, বিজয়ের দিদা সেদিন দুপুরেই মারা যায়। আর সেদিন ওদের বাড়িতে চিকেন হয়েছিল। ওর মা বলেছিল চিকেনটা ফেলে দিতে, দিদা মারা গেছে। কিন্তু ও না ফেলে দিয়ে রাতে ওই চিকেনটা নিয়ে গেছিল ফ্ল্যাটে। তো মসজিদ থেকে ওদের ঝাড়িয়ে দেয় আর সাথে জল পড়া দেয় আর ধূপকাঠি দেয় বাড়িতে রাতে জ্বালানোর জন্য। আর মৌলভী সাহেব বলেছিলেন যে ওটা বাজে স্পিরিট যা ওদের পেছন করছিল
আর ওদের সাথে ওই ফ্ল্যাটে উঠেছিল ক্ষতি করার জন্য। সেদিন যদি অমাবস্যা থাকতো তবে 4 জনের মধ্যে কারোর না কারোর জীবন নিয়ে টানাটানি হয়ে যেত। তারপর 2 দিন বাবাইয়ের খুব জ্বর ছিল। ডক্টর দেখি এখন ভালো আছে, কিন্তু এই কথাগুলো ও নিজের বাড়িতে বলেনি, আজ আমাকে বলল। আর ভয়ে ও 6 দিন নিজের জবে যায়নি, কিন্তু এখন ভালো আছে। অমিত, এটাই আমার সত্যি ঘটনা, তুমি প্লিজ এই ঘটনাটা শুনিও। টাইপিংয়ে অনেক ভুল আছে জানি, তুমি একটু সাজিয়ে নেবে আর ঠিক করে বলবে। আমি ওয়েট করব এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিত ভাই। বন্ধুরা, সত্যি এইসব বিষয় নিয়ে কখনোই ছেলে খেলা করতে হয় না। যখন ওনার দিদা মারা গিয়েছিল তখন ওনাকে অবশ্যই চিকেনগুলো ফেলে দিতে হতো, হয়তো সেই কারণেই এই ঘটনাগুলো ঘটেছিল। যাই হোক, আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে, ইউনিক লেগেছে, কিন্তু ছোট ঘটনা। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হয়নি হয়ে যাও, লাইক করনি করে দাও। একটা কথা মানতেই হবে, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, আবার শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিত, আশা করি তুমি খুব ভালো আছো। আমার নাম অনিমিত্র গোস্বামী, আমি দুর্গাপুর থেকে বলছি। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনাটা আমার দাদুর মুখ থেকে শোনা। আমার দাদু প্রচণ্ড সাহসী একজন মানুষ। দাদুর যৌবনকালের ঘটনা এটা। দাদু তখন পুরোহিত্য করত। একদিন এরকমই তিনি পুজো করে ফিরছিলেন। সেদিন ছিল অমাবস্যা, শনিবার। এখানে বলে রাখি, আমার মামার বাড়ি কল্যাণীতে। ঘটনাটা 1970-এর দশকের, সুতরাং বুঝতেই পারছো তখন জায়গাটা কতটা অনুন্নত ছিল। বাড়ি থেকে মোটামুটি 3 কিলোমিটার সাইকেল চালিয়ে ভেতর দিকে গিয়েছিলেন পুজো করতে। যখন তিনি পুজো করে বেরোনোর তোড়জোড় করছেন, ঠিক সেই সময়তে এলো বৃষ্টি। অগত্যা দাদু আটকে পড়লেন ওখানে। বৃষ্টি ধরতে ধরতে প্রায় রাত 12টার কাছাকাছি বেজে গেল। দাদু তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লে দাদুকে অনেকে বারণ করেছিল যে, ঠাকুরমশাই, আজ রাতে যেতে হবে না, এখানেই থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আজকে এখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন, জায়গাটা রাতের দিকে একদমই ভালো না। কিন্তু আমার দাদু নাছোড়বান্দা, উনি কোনো মতেই কারোর বাড়িতে থাকবে না। তাই জন্য তিনি কোনো রকমে তাড়াহুড়ো করে একা একাই বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বেরিয়ে একটা সরু পথের রাস্তা দিয়ে তিনি সাইকেল চালাতে লাগলেন। সাইকেল চালাতে চালাতে প্রায় অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। এরপর তার বড় রাস্তায় ওঠার পালা। বড় রাস্তায় যখন তিনি উঠছেন তখন দেখতে পাচ্ছেন উনি যে মাঠের পাশ দিয়ে এলেন, ওনার পিছু পিছু একটা লোক আসছিল। হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে লোকটি দাদুর সামনে চলে এলো। লোক বলতে দাদু কিন্তু সম্পূর্ণ বডিটা দেখতে পারেনি, শুধু একটা পায়জামা আর একটা পাঞ্জাবি দেখতে পেয়েছিল। দাদু ভেবেছে যে লোকটা হয়তো আশেপাশে কোথাকার, তাই দাদু সাইকেলটা চালাতে শুরু করলেন। এবার দাদা, তুমি আমাকে একটা কথা বলো, একটা মানুষ কত জোরে হাঁটতে পারে? সে যত জোরেই হাঁটুক না কেন, একটা সাইকেল তাকে সহজেই ওভারটেক করতে পারে। কিন্তু আমার দাদুর সাইকেলের ঠিক 4 হাত আগে যে লোকটা ছিল, সে ওই 4 হাত আগেই হাঁটছিল। দাদু অনেক চেষ্টা করেও কোনো মতে লোকটিকে ওভারটেক করতে পারছিল না। দাদু যেহেতু এইসব ঘটনার এর আগেও সম্মুখীন হয়েছে, তাই জন্য ব্যাপারটা বুঝতে পারল। দাদু সাইকেলটা দাঁড় করালো। দাদুর এক হাতে ছিল ছাতা, অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল। সে নিজের পাঞ্জাবির পকেট থেকে টর্চ লাইটটা বার করে সামনের দিকে ধরল। যেহেতু অনেকটা উজ্জ্বল আলোর টর্চ লাইট, সেহেতু অনেকটা দূর অবধি দেখা গেল, কিন্তু লোকটাকে আর সে দেখতে পেল না। এভাবে আরও বেশ কিছুক্ষণ চলার পর একসময় দাদুর চোখ সয়ে গেল। তখন সে বুঝতে পারল যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, সেই লোকটার কোনো মাথা নেই, শুধুমাত্র বডি আর হাতটা দেখা যাচ্ছে। দাদু আবারও সাইকেল দাঁড় করালো আর একটা সিগারেট ধরালো। সিগারেটটা খাচ্ছে আর ভগবানের নাম নিতে নিতে যাচ্ছে। শুধুমাত্র সামনে থাকা লোকটিকে দাদু বলল যে, আমি ব্রাহ্মণের ছেলে, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, দেখি কত দূর তুই যাবি। তারপরেও দাদু অনেকবার লোকটিকে ওভারটেক করার চেষ্টা করেছে। শেষে দাদু আস্তে আস্তে চলল। কিছুক্ষণ বাদে দাদু কল্যাণী হাইওয়ের ওপর উঠল। কল্যাণী হাইওয়ের 4 মাথার মোড়ে ওখানে একটা জোড়া তাল গাছ ছিল। দাদু স্পষ্ট দেখল যে লোকটা গাছের সামনে দিয়ে মিলিয়ে গেল, আর বুঝতে পারল একটা গরম হাওয়া তার গা বেয়ে
সোজা তালগাছের দিকে চলে গেল, কারণ তালগাছ দুটো তখন খুব ভালোভাবে নড়ে উঠল। দাদু তখন আস্তে আস্তে এগোতে লাগলো। মোড়ের মাথায় একটা ছোট্ট চায়ের দোকান ছিল। সে চায়ের দোকানটা 24 ঘন্টায় খোলা থাকতো। দাদু সেখানে গিয়ে চা আর কেক খেলো আর একটা সিগারেট নিয়ে বাড়ির দিকে চলে এলো। তখন আনুমানিক রাত 2:30 বাজে। দাদু যখন বাড়ির সামনের গলির মধ্যে, তখন দাদুর কানের মধ্যে মনে হলো কেউ যেন ফিস ফিস করে বলে গেল, তুই ব্রাহ্মণের ছেলে তো কি হয়েছে, তোকে ক্ষতি করতে পারিনি বলে ভাবলি অনেক বীর, তোর সাথে দেখ এবার কি কি হয়। দাদু পাত্তা দিল না, ঘরে চলে এলো। ঘরে এসে তার আর খেতে ইচ্ছে করল না, শুয়ে পড়ল। শোয়ার জন্য দাদু যখনই চোখ বন্ধ করেছে তখনই ওই সিনগুলোর কথা মনে পড়েছে। দাদু সারা রাত ঘরের চারিদিকে পায়চারি করছে আর ভগবানের নাম নিচ্ছে। দাদুর ভয় না লাগলেও ঘরের মধ্যে পায়চারি করতে করতে দাদুর মনটা কেমন যেন করছিল, কারণ বাড়ির বাইরের গলির মধ্যে মনে হচ্ছিল কেউ বা কারা যেন দৌড়াদৌড়ি করছে। আর কুকুরের দৌড়ানো আর মানুষের দৌড়ানোর মধ্যে কিছু পার্থক্য আছে। কুকুররা দৌড়ালে তাদের শক্ত শক্ত নখের আলতো আলতো আঁচড় পড়ে, কিন্তু এরকম কোনো কিছুই দাদু দেখতে পায়নি। শুধু শুনতে পেয়েছে খসখস করে দৌড়ানোর শব্দ, ঠিক যেমন মানুষ দৌড়ালে আওয়াজ হয়। এইভাবে প্রায় অনেকটা সময় কেটে গেল। যখন পাখি ডাকতে শুরু করলো বাইরে, ভোর ভোর হলো, দাদু নিজে সাইকেলটা নিয়ে আবারও ওই দিকে গেল। তোমাকে বলে রাখি, দাদু যেখানে আগের দিন পুজো করতে গিয়েছিল সেই জায়গাটা দাদুর খুবই পরিচিত ছিল। যখন বিকেলবেলা পুজো করতে গিয়েছিল তখন একটা চায়ের দোকানে এসে বসে খানিকক্ষণ দোকানদারের সাথে গল্প করছিল। ভোরের দিকে দাদু ওই দোকানে যাওয়াতে লোকটি ভেবেছে হয়তো দাদু সারা রাত পুজোর বাড়িতেই ছিল। দাদুকে দেখে দোকানদারটি বলে, কি ব্যাপার ঠাকুরমশাই, বাড়ি যাচ্ছেন? দাদু তখন বলে, না, আমি বাড়িতে রাত্রিবেলা গিয়েছিলাম, এখন আবার এলাম। দোকানদার বলল, রাত্রি বলতে তো কত রাত? দাদু বলল, ওই রাত 12টা নাগাদ। রাত্রি 12টার কথা শুনে দোকানে যে সমস্ত লোকজন ছিল প্রত্যেকেই দাদুর দিকে অবাক দৃষ্টিতে তাকালো। দাদু ব্যাপারটা লক্ষ্য করলেও তেমন পাত্তা দিল না। দোকানদার তখন বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কিছু দেখেছেন? দাদু তখন কিন্তু করাতে দোকানে থাকা আর একজন বলল, ঠাকুরমশাই, আপনি নির্ভয়ে বলুন, জায়গাটা সত্যিই ভালো না। আপনি যে এত রাত্রে বেরিয়ে বাড়িতে পৌঁছতে পেরেছেন তা আপনার পূর্বপুরুষের পুণ্য কর্মের ফল। দাদু তখন সমস্ত ঘটনা খুলে বলল। আর সব কথা শুনে দোকানি তখন বলল, আপনাকে যখন ওনারা বলল যে এত রাত্রে বাইরে না যেতে, আপনি কেন বের হয়ে গেলেন বলুন তো? আপনি কি জানেন জায়গাটা কত খারাপ? তখন দোকানে থাকা আরেকজন লোক বলল, প্রায় মাসখানেক আগের কথা, আমার এক আত্মীয় ফিরছিল আমাদের বাড়ি থেকে। আমরা অনেক বারণ করলাম যে যাস না। মোড়ের মাথায় যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন না বলে একটা খেজুর গাছ নির্দেশ করলো। পরদিন সকালবেলা আমরা ওই খেজুর গাছের ওখান থেকে আমার এই আত্মীয়র প্রায় অর্ধমৃত দেহটা দেখতে পাই। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ডাক্তাররা বলে কোনোভাবে স্ট্রোক করেছে। আমার আত্মীয়কে আবার বাড়িতে নিয়ে আসা হয়। প্রায় 3 দিন সে বিছানা ছেড়ে উঠতেই পারেনি। 3 দিন পর যখন জ্ঞান ফিরেছে তখন বলল, ওই খেজুর গাছের কিছুটা আগে ওর মনে হলো সাইকেলের পেছনে কেউ একজন বসলো, পুরো শরীরের ভারটা দিয়ে দিল। সাইকেল চালাতে না পেরে সাইকেলটা থামিয়ে পেছনে কিছু একটা দেখে তার হট করে ভয় লেগে গিয়েছিল, কিন্তু সে মনে করতে পারেনি যে সে কি দেখেছে। যখন তার জ্ঞান ফিরল তখন সে বাড়িতে শুয়ে আছে। দোকানদার বলল, ঠাকুরমশাই, আপনি এখনকার ছেলে ছোকরা, তাই জন্য এইসব আপনারা বিশ্বাস করেন না, কিন্তু এগুলো হয়। বড়রা যেটা বলবে একটুখানি শুনবেন। আপনি ব্রাহ্মণের ছেলে বলে আপনার পিছু পিছু আসতে পারেনি, তাই আপনার সামনাসামনি এসেছে। আমার দাদু সব কথা শুনে বাড়ি চলে আসে এবং তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। আমার বড় দাদু কথাটা শুনে দাদুকে অল্প ঝাড়ফুঁক করিয়ে দেয় আর বলে, রাত্রিবেলা কেউ বারণ করলে বেরোতে না। দাদা, এই ছিল ঘটনাটা, একটু ছোট আর সেরকম ভয়ের হয়তো কিছুই নেই, আর গুছিয়েও আমি সেভাবে লিখতে পারিনি। তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই শেয়ার করো, তবে আমি ভীষণ খুশি হব। ধন্যবাদ বন্ধুরা। এই ছিল আজকের 3টি ঘটনা। আশা করছি 3টি ঘটনাই তোমাদের বেশ লেগেছে
কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে হাই। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে পুরো ধামাকা ঘটনাগুলো ছিল ভাই, পুরো অন্য স্বাদের লাগলো ঘটনা দুটো একদম। থার্ড কমেন্ট করেছে প্রভাত রাজা, লিখেছে হ্যালো দাদা হ্যালো। তারপরে কমেন্ট করেছে বদমাস শেট্টি শাহজাহান, বিটিএস আর্মি ডান্সার কাকলি সর্দার, লিখেছে হ্যালো অমিত, চলে এলাম তোমার গলায় ঘটনা শুনতে, থ্যাংক ইউ। বনশ্রী লিখছে হাই দাদা, আবার চলে এসেছি। বিশ্ব ইয়ানবাগ তারপরে কমেন্ট করেছে সুভাষ হোর, গীতা গোস্বামী, বিকাশ দাস, সৌমিক ঘোষ, শর্টস পল্লবী পাত্র, রেখা পাসমান, শুভ ভক্ত, লিখেছে অমিতদা এই শীতের রাতে তোমার ঘটনা না শুনলে রাতে ঘুমিয়ে আসে না, প্লিজ আমার নামটা একবার বলো, ভাইয়ের নাম সৌমেন। হ্যালো শুভ, হ্যালো সৌমেন। তারপরে কমেন্ট করেছে রকি সরকার, ফিশিং লাইফ, নন্দিনী রয়, চুমকি ঘোষ, সৌমেন বিশ্বাস, বিশ্বজিৎ দাস, SSRK অফিসিয়াল। বৈশাখী লিখেছে দাদা ফার্স্ট কমেন্ট আমার ভাইয়ের নামটা নিও, ও খুব ভালোবাসে তোমার ঘটনাগুলো, ওর নাম গুলু, হ্যালো গুলু। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, এসে গেছি দাদা রেল লাইনের ঘটনা শুনতে। সবিতা ভগত লিখছে হ্যালো দাদা তোমার গল্পগুলো দারুণ লাগে। দেবরাজ ভট্টাচার্য লিখেছে খুবই ভালো ভাই। চন্দ্রানী মণ্ডল লিখছে হ্যালো ভাই। গীতা গোস্বামী লিখছে রেল লাইনের ঘটনা দারুণ লাগে। পর্ণা দেবদাস লিখছে হ্যালো, আমি হাওড়া থেকে লিখছি দাদা, আমি একটা ঘটনা তোমায় পাঠিয়েছিলাম, এখনও সেটা তুমি পাঠাওনি। হতে পারে গো, তুমি একবার আমাকে টেক্সট করে দাও, ঠিক আছে? হয়তো ওটা মানে ওভারলুপ হয়ে গেছে। তারপরে কমেন্ট করেছে অর্ঘ্য জানা, লিখেছে হাই দাদা আমি ব্যাঙ্গালোর থেকে শুনছি, আমার মেয়ে তোমার গল্পের খুব বড় ফ্যান, আমার মেয়ের বয়স 4 বছর, অদিতি, ওর নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো অদিতি। তারপরে কমেন্ট করেছে মিষ্টি পাখি, লিখেছে আবারও চলে এসেছি দাদা ভূতের রাজ্যে হারিয়ে যেতে। তারপরে কমেন্ট করেছে পর্ণা দাস, রঞ্জিত দাস। বিদিশা ঘোষ লিখেছে নাইস প্রেজেন্টেশন, কেমন আছো? খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে তানভীর, মনিকা ত্রিপুরা, আশিস কোলে, পাপড়ি দোলা, দীপ বাগচি, দীপিকা দে, আরিয়ান ইসলাম, অপর্ণা দত্ত, পিন্টু ধারা, বি ট্রাভেল, সুমিত বিশ্বাস, অভি স্টুডিও, অভিজিৎ দাস, জয়শ্রী গুপ্তা, স্বপ্না বাজেল, সঙ্গীতা ডলুই, দীপেন্দু মণ্ডল, সন্দীপ হোর, সুপ্রিয় নাথ, সুদীপ দাস, রাজা মণ্ডল, স্নেহাশিস রয়, বিজয় সরকার, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।